হেই হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। চারিদিকে গান বাজছে বলে জানি না আমার আওয়াজটা কেমন আসছে। ভিডিও শুরু করার আগে সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আজকে এসেছি আমাদের বালিচক থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত বুড়বুড়ি কেদার শিব মন্দিরে। চারিদিকে প্রচুর গান বাজছে, আওয়াজটা কেমন আসছে জানি না, তো একটু কম্প্রোমাইজ করে নাও। তো রাস্তা থেকে জাস্ট 2 মিনিট আসলাম আর এখান থেকে কিন্তু পুরো মেলা শুরু হয়ে যাচ্ছে। চলো সবার প্রথমে তোমাদেরকে মন্দিরে দর্শন করাচ্ছি বাবার। আর রাস্তা থেকে আসতে ওই 2 মিনিট মতন লাগলো, তারপরে কিন্তু এই মেলা শুরু হয়ে যাচ্ছে। এখানে চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছ আশেপাশে প্রচুর দোকান রয়েছে। সবার প্রথমে যাবো, নিয়ে গিয়ে তোমাদেরকে বাবার দর্শন করাচ্ছি, মন্দিরের ইতিহাস সম্বন্ধে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো চলো চলে এসেছি মন্দিরের সামনে, আর এখানে কিন্তু পলাশ ফুল ফুটে রয়েছে, চলো দেখাই। চলে এসেছি পুরো মন্দিরের সামনে, মূল মন্দিরের সামনে চলে এসেছি। আর এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে, পুজো দেওয়ার সমস্ত সামগ্রী, ডাব, ফল, ফুল সব কিছুই রয়েছে এখানে। কত করে ডাব দিচ্ছ দাদা? 50। সব 50 আজকে? 50, 40, 45। এটা 30, এটা 50। তো ঘড়িতে টাইম হচ্ছে 11:17 এবং মন্দির প্রাঙ্গণে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়েছে। চলো তোমাদেরকে মূল মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি, তার আগে বাইরেটা ঘুরিয়ে দেখিয়ে দিই। কোথা থেকে এসেছেন? সবং থেকে? আচ্ছা, প্রথমবার না প্রতি বছরই আসা হয়? আচ্ছা, তারা কিন্তু সকাল সকালই চলে এসেছেন সবং থেকে। এদিকেও কিন্তু দাদা ভাইরা দিদি ভাইরা এখানে ফল ছাড়াচ্ছেন। না, কোথা থেকে আসছেন আপনারা? বালিচক থেকেই প্রতি বছর আসা হয়? আচ্ছা, তো সকালে আসার কারণ? এমনি তো মূলত রাত্রের পরেই পুজো হয়, মানে অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে নাকি এরকম? আচ্ছা, যাওয়ার প্ল্যান নেই আমাদের। জল ঢালা তো হবে না, আমাদের পুজো দেওয়া হবে। আচ্ছা, পুজো দেওয়ার জন্য সকালবেলা আসা। আচ্ছা, ওয়াইফ অবশ্যই অসুস্থ, যার জন্য আচ্ছা আচ্ছা সকালবেলা এসে একটু না খাওয়া দাওয়া করলে অসুবিধা হবে, যার জন্য সকাল সকাল আসা। মন্দিরের ভিতরে পুরো রীতিমতো লাইন লেগে গেছে। মন্দিরের মধ্যে যা বড় লাইন লেগেছে, মানে বাবার কাছে অবধি যাওয়া তো দূরের কথা, এই সামনে থেকেই তোমাদেরকে দেখাতে পারবো না ঠিক করে। চলো দেখা যাক, ভিড় তো কমবে না, সারাদিন ধরে প্রচুর ভিড় হবে। সকালে যদি এত ভিড় হয়, সারাদিন ধরে আরও প্রচুর ভিড় হবে। তো এই মন্দিরের নাম বুড়বুড়ি কেদার দেবার পেছনের যে কারণটা হচ্ছে, সেটা হচ্ছে এই কুণ্ড। এখানে কিন্তু জল আগে ফুটতো, তো বহু বছর হয়ে গেছে সেই জিনিসটা বন্ধ হয়ে গেছে। তো এইখানে যে কুণ্ড, এখানে কিন্তু জল ফুটতো এবং সেই কারণেই কিন্তু এই জায়গার নাম দেওয়া হয়েছে বুড়বুড়ি কেদার। शिवाय संताय कारणत्र हित विद्यामि चत्पाणं तंगति परमश्रवण शिवाय तत्व। ঠিক আছে, জানুন জানুন নাম গোত্রটা বলুন।
কোথা থেকে এসেছেন আপনারা? সিরমা পান্না পান্না থেকে। প্রথমবার এসেছেন না প্রতি বছরই আসা হয়? প্রতি বছরই আসা হয়। তো পুরো মূল মন্দিরের ভেতর থেকে তোমাদেরকে ভোলে বাবার দর্শন করালাম। বেলা যতই বাড়ছে ততই কিন্তু প্রচুর ভক্ত সমাগম ঘটে চলেছে। তো কুপনের ব্যাপারটা কি রয়েছে দাদা? আমাদের যে প্রধান যে অনুষ্ঠানগুলো হয় তাতে আমরা সাধারণত এই কুপনটা দিয়ে থাকি। কুপনের মেন ব্যাপারটা হচ্ছে যে সমস্ত ভক্তবৃন্দ আমাদের মন্দিরে আসেন তারা যদি মন্দিরের এই উন্নয়নের যে কাজগুলো হয় এই কাজের জন্য যদি ডোনেট করতে চান তাহলে সেক্ষেত্রে আমরা এই কুপনগুলো তাদেরকে দিয়ে থাকি। আচ্ছা, এছাড়া জল ঢালার জন্য কোনো কুপন বা কিছু নেই তো? না, এখানে জল ঢালা বা পুজো দেওয়ার জন্য কোনো বিশেষ কুপনের ব্যবস্থা নেই। আমার নাম সৃঞ্জয় চক্রবর্তী। আমি চণ্ডীচরণ মহাপাত্র, কেদার চপলেশ্বরজিউ শিব মন্দিরের একজন পুরোহিত এবং সে মানে এখানকার কমিটিরও একজন সদস্য। আর চপলেশ্বরজিউ আমাদের এই শিবের নাম হলেও প্রসিদ্ধ হচ্ছে যে ভুরভুরি কেদার নামে। আপনি সামনে যে কুণ্ডটা দেখছেন এটা আমরা যখন খুব ছোট ছিলাম, এখনও দেখা যায় বর্ষাতে যখন জল ভরে থাকবে অনবরত নিচ থেকে ভুর করে উঠছে। এইখানে স্নান করলে মানুষের রোগ জ্বালা সেরে যায়, মনস্কামনা পূর্ণ হয়। এই জন্যে এটা ভুরভুরি কেদার নামে প্রসিদ্ধ। এর ইতিহাস সম্পর্কে যদি জানতে চান, আমরা একটা ছোট বই আমরা পেয়েছিলাম। বইটার মূল্য তখন ছিল মাত্র 1 টাকা। এইরকম একটা বই আমাদের হাতে আসে এবং কিছু লোক প্রবাদ থেকে আমরা যেটুকু জানতে পারি যে 1297 ইংরাজি 1297 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খিলজি যখন গুজরাট আক্রমণ করেন, বর্তমান গুজরাট, তখন ওটা সৌরাষ্ট্র ছিল, তখন ওই একটা হিন্দু রাজা ছিলেন দেবনাথ, তাকে আক্রমণ করেন। এবং আমরা এটা জানি, ইতিহাস থেকে জানি যে হিন্দুদের একতা কোনোদিনই ছিল না। তো তখন প্রায় 750টা অঙ্গরাজ্য নিয়ে আমাদের অখণ্ড ভারত ছিল। সেই রকম একটি রাজ্যের রাজা ছিলেন দেবনাথ। এবং আলাউদ্দিন খিলজি যখন ওই দেবনাথের রাজ্য আক্রমণ করেন, দেবনাথ বাধা দিয়েছিল কিন্তু উনি পারেননি, পরাজিত হন। প্রাণ এবং ধর্ম রক্ষার জন্য উনি উড়িষ্যার জগন্নাথ দেবের মন্দিরে চলে যান। আর ওই সময় আলাউদ্দিন খিলজি বহু মন্দির ভেঙে দিয়েছেন, এটা আমরা ইতিহাস থেকে জানি। তো ওইখানে যখন উনি জগন্নাথ দেবের মন্দিরে যান, উনি একজন শৈব শিবের ভক্ত ছিলেন। এই বাবা চপলেশ্বরজিউর স্বপ্নাদেশ উনি পান। সেই স্বপ্নাদেশ অনুযায়ী উনি কালিকা কুণ্ডু বাঁধ ধরে, তখন মাটির বাঁধ ছিল, এখনও তার ধ্বংসাবশেষ আপনারা ওই গেলে আপনি দেখতে পাবেন। কালিকা কুণ্ডু বাঁধ ধরে বালিকাপুরে আসেন, বর্তমান যেটা বালিচক স্টেশন, তখন নাম ছিল বালিকাপুর। ওখান থেকে 4 ক্রোশ দক্ষিণে, মানে এই জায়গাটা তখন গভীর বনজঙ্গলে ভর্তি ছিল। আমি যখন ছোট ছিলাম, এখন যখন দেখছেন চারধারে এখনও কিছু অল্প বন জঙ্গল আছে, তখন কিন্তু এখানে সাঁতানো যেত না। আমি নিজেই এখানে হায়নাবাঘ দেখেছি। এই রকম একটা মানে ভয়ঙ্কর পরিবেশ এখানে ছিল। এবং তখন এই কুণ্ডটা ছিল আর পুকুরের ওপরে বন জঙ্গল হয়ে গিয়েছিল। এই কুণ্ডটা কখনো শুকনো হতো না, অনবরত নিচ থেকে জল উঠত। এই জন্য এটা উষ্ণপ্রস্রবণ হিসাবেও এটা প্রসিদ্ধ। স্বাভাবিক কারণে এটা বিজ্ঞানও যদি বলে এখানে স্নান করলেই অসুখ বিসুখ এবং বিশেষ করে চর্মরোগ সেরে যাওয়ার একটা সম্ভাবনা। যাই হোক, উনি এইখানে এসে এই বাবার দর্শন পান, এখানে কিছুদিন তিনি অবস্থান করেন। তখন এই জায়গাটা উড়িষ্যার আন্ডারে ছিল। উড়িষ্যার রাজা ছিলেন ভানুদেব, তার অঙ্গরাজ্য হিসাবে এই জায়গাটা যখন ছিল, এখানে খড়, চুয়ার, বর্গি এইসব দস্যুরা প্রচুর অত্যাচার করত। ফলে এখানে কোনো ভালো মানুষ বসবাস করতে পারত না। তো সেই সময় এই দেবনাথকে নিয়ে আমাদের পিংলা ব্লকের 2টো গ্রাম, একটা জামনা আর একটা হচ্ছে বেলুন। এই বেলুনের হচ্ছে যে রামানন্দ রায় এবং রামানন্দ ঘোষ, এবং বেলুনের আমি ভুল বললাম, জামনার পরমানন্দ রায়, বেলুনের রামানন্দ ঘোষ, এই 2জন ভদ্রলোককে নিয়ে উনি উড়িষ্যাতে যান এবং ওই ভানুদেবের কাছ থেকে সনন্দ নিয়ে দেবনাথকে বলেন যে ইনি একজন ক্ষত্রিয় বীর রাজা ছিলেন, তো এখানকার রাজ্যভার যদি ওনাকে দেওয়া হয়
তাহলে আমরা অন্তত শান্তিতে বসবাস করতে পারি। এবং ভানুদেব তাদের কথা শুনে নিয়েছিলেন এবং দেবনাথকে এখানকার সনন্দ উনি প্রদান করেন। সেই অনুপাতে উনি সেই সময় এখানে এসেছিলেন। এসে তখনকার নিয়ম অনুযায়ী রাজারা করতেন কি না, যে যার একটা উপাধি ধারণ করতেন। উনি উপাধি দিয়েছিলেন বীরসিংহ এবং সেই বীরসিংহের নাম হিসাবে তার যে রাজধানীটা বর্তমান পিংলা ব্লকেরই একটি গ্রাম, এখান থেকে 1 কিলোমিটার, বীরসিংহপুর, ওখানে উনি সিংহাসনে বসেছিলেন। ওখান থেকে ইনি এখানে আসতেন, বাবার মন্দিরে এখানে স্নান করতেন, মন্দিরে পুজো করতেন। তারপরে এই যে মেলাটা যেখানে শেষ হচ্ছে ওখান থেকে দেখবেন একটা দক্ষিণে রাস্তা চলে গেছে, একটা আদিবাসী পাড়া রয়েছে। ওখান থেকে একটু যদি উত্তরে যান একটা উঁচু ডাঙা রয়েছে, ওইখানে উনি বিচারে বসতেন। সেই জন্য ওই নামটা এখনও প্রসিদ্ধ কাচারি পতা হিসাবে। ওইখানটায় কিছুদিন আগে, কিছু বলতে বছর 25 আগে, একটা পুকুর খনন করার সময় প্রচুর বড় বড় শাঁখ মাটির তলা থেকে উঠেছিল এবং অনেক মানুষের কঙ্কালও ওইখানে পাওয়া যায়। সামান্য একটা জায়গা খোঁড়া হয়েছিল, টোটালটা যদি খোঁড়া হয় তাহলে কিন্তু আরও অনেক কিছু নিদর্শন হয়তো আমরা দেখতে পেতে পারি। আর আপনি এই মন্দিরের প্রাচীর পেরিয়ে যাওয়ার পর যদি আপনি মেলাটা যেখানটা শেষ হচ্ছে ওইখানে দক্ষিণ দিকের যে অংশটা ওটা পিংলা ব্লক, ওই যে ক্যানেল, এবং আপনি যদি বালিচক থেকে আসেন যে একটা বড় পুল দেখছেন সেটাও একটা বড় ক্যানেল। ওই দুটি এসে এই আমাদের পুকুরের যে ঈশান কোণ দেখছেন ওইটি দুই মিলিত হয়েছে এবং আগে ওই ক্যানেল দিয়ে ওই রাজার জাহাজ চলাচল করত এবং এটা সরাসরি আপনার বলাইপন্ডা যে নদী, বড় নদী আছে, ওই নদীর সাহায্যে একদম বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। স্বাভাবিক কারণে এইটা দিয়ে জাহাজ আগে চলাচল করতো বলেই ও রাজার যে মাঝি মোল্লারা, আপনি ওই মেলার শেষ প্রান্ত দক্ষিণ প্রান্ত, ওই গ্রামটার নাম এখন কিন্তু মাঝি মোল্লারা থাকতো বলে ওই গ্রামটার নাম হয়েছে মোল্লারপুর। আর আপনি যে বালিচক থেকে এসছেন এই যে গোদা বাজার, ওরও একটা নামের ইতিহাস আছে। সেটা বলতে গেলে আপনাকে বলতে হবে যে দেবনাথ যখন সিংহাসনে বসেন তার প্রথম কাজ হয়েছিল এই খড়, চুয়ার, বর্গি, এই যে দস্যুরা মানুষের উপর অত্যাচার করত তার দিকে উনি যুদ্ধ করেছিলেন এবং 709 জনকে পরাজিত করলেন এবং বন্দি করেছিলেন। বন্দি করার পরে মুন্ডমারি যে হাই স্কুল আছে ওর গ্রাউন্ডের দক্ষিণ সাইডে যদি চলে যান দেখবেন একটা বিশাল অশ্বত্থ গাছ আছে, ওখানটাকে এখন কিন্তু প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ওইখানে মুন্ডেশ্বরী মায়ের মন্দির ছিল, ওইখানেই কথিত আছে ওই 709 জন দস্যুকে উনি ওখানে বলি দেন এবং তার মাথাগুলোকে ওই মন্দিরে মায়ের সামনে প্রথিত করেন। সেই জন্যে মুন্ড মোরাই হিসাবে ওইখানটা প্রসিদ্ধ ছিল। বর্তমানে সেই গ্রামটার নাম হয়েছে মুন্ডমারি। আর তার গর্দানগুলোকে নিয়ে আপনার ওই যে পুল গোদা বালিচক থেকে যাওয়া আসার পথেই যেটা পান, ওইখানে কোথাও একটা জায়গায় প্রথিত করা হয় বলে গর্দানমানি থেকে ওই জায়গাটার নাম হয়েছে গোদাবাজার। এরপরে রাজা 3 জন জমিদারকেও মানে অত্যাচারী জমিদার ছিলেন, যেমন কৌলত সিং তার মধ্যে একজন, তো বাকি 2 জনের এই মুহূর্তে নামটা মনে আসছে না। ওনাদেরও উনি যুদ্ধে পরাজিত করেন। পরাজিত করে বন্দি করলে ওদের রানীরা এসে রাজার পায়ে পড়ে যান যে ওদেরকে মনে হয় দস্যুর মতো হয়তো বলিদান করতে পারেন। কিন্তু রাজা বললেন যে না, আমি ছেড়ে দিতে পারি একটা শর্তে। প্রথম শর্ত যে জমি মানে প্রজাদের উপর অত্যাচার করা, কর আদায় করা, এটা জোর করে চলবে না। আর আমি এই বাবার মন্দির তৈরি করব, এই মন্দিরে তৈরি করতে গেলে আমার পাথরের প্রয়োজন আছে। ওনাদের আপনারা যদি কিছু পাথর আমাকে সাহায্য করেন তাহলে কিন্তু আমরা ওনাকে ছেড়ে দেব। তো এই যে আজকে যে মন্দির দেখছেন কোনো ইট নয়, প্রত্যেকটি বড় বড় পাথর দিয়ে, আপনি যে কুণ্ড দেখছেন, কুণ্ডের চারধারে যে বাঁধান দেখছেন এবং মন্দির যে দেখছেন, পুরো বড় বড় পাথরের ওপর পাথর। এবং এখনও ভেতরে যদি যান, বাইরটা আমরা প্লাস্টার করেছি, ভেতরে এখনও কিন্তু চুন সুড়কির গাঁথুনি রয়েছে। তো যাই হোক, এইভাবে উনি দস্যুদের পরাজিত করে এখানে একটা সুশৃঙ্খলার পরিবেশ আনেন। উড়িষ্যার রাজার আন্ডারেই উনি ছিলেন। তো সেই সময় আমাদের পশ্চিমবঙ্গের ইলিয়াস শাহ বলে একজন মুসলমান রাজা, উনি কিন্তু এটা ইতিহাস থেকে আপনি জানতে পারবেন, উনি উড়িষ্যা আক্রমণ করেছিলেন এবং দেবনাথ তখন মানে আপনার উড়িষ্যার রাজা ছিলেন ভানুদেব দেবনাথ মানে বীরসিংহকে আদেশ দিয়েছিলেন যে আপনি ওনাকে বাধা দেন। সেই হিসাবে এই এলাকায় ভীষণ একটি যুদ্ধ হয় বীরসিংহর সঙ্গে ইলিয়াস শাহের। এবং আমাদের বাঙালি এইভাবেই পরিচিত। আমরা কিন্তু মানে নিজের
আত্মীয়ের ওপর নিজে ছুরি মারতে হয় না। সেই জন্য ওদের যারা সভাসদ ছিলেন বেইমানি করেছিলেন রাজা বীর সিংহের সঙ্গে, ফলে রাজা বীর সিংহ বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং পরাজিত হয়ে ওনাকে ওখানে হত্যা করা হয়। এবং কথিত আছে ওই রাজা বীর সিংহ কিন্তু ওরা ক্ষত্রিয় ছিল। এখন বর্তমানে এই যে বাকলি মানে যারা এখন সোলাঙ্কি, ওদেরই কিন্তু পূর্বপুরুষ ছিলেন ওই রাজা দেবনাথ, ওদের কিন্তু পৈতা ছিল। তো সেই সময় যাদেরই পৈতা দেখেছে ওই ইলিয়াস শাহর সৈন্যরা, তাদেরকে কিন্তু হত্যা করেছে। সেই জন্য রাজা দেবনাথের যারা বংশের লোক ছিলেন তাদের সবাইয়ের পৈতা ছিল। ওরা পৈতাকে খুলে একটা যজ্ঞ করে সেই যজ্ঞের অগ্নিকুণ্ডে আহুতি দিয়ে নিজেরা ক্ষত্রিয় থেকে শুক্লি জাতিতে রূপান্তরিত হয়। যে জায়গাটায় এই যজ্ঞটা হয়েছিল এখনও কিন্তু ওটা পিংলা ব্লকের ছুটছড়া গ্রাম, সূত্র ছাড়া থেকে গ্রামটার নাম হয়েছে ছুটছড়া। এটা ইতিহাস থেকে আমরা জানতে পারি। আরও জানতে পারি যে রাজা বীর সিংহের রানীর নাম ছিলেন সুভদ্রা। উনি কিছুদিন সবঙ্গে ছিলেন, যে জায়গায় উনি বাস করতেন সেই জায়গাটা ওই সুভদ্রার নাম অনুযায়ী গ্রামটার নাম হয়েছে বারসুভদ্রা। তো সেই হিসাবে আমাদের এই মন্দির অত্যাধিক প্রসিদ্ধ। আগে এখানে ওই পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রায় 1.5 মাস ধরে লাগাতার মেলা চলতো। এবং এখন যে মেলা দেখছেন এ কি মেলা, এর অন্তত চতুর্গুণ আকারে। আপনি রোড থেকে যে রাস্তায় আসছেন তার 300 মিটার উত্তরে এবং 200 মিটার দক্ষিণে আর দুটো রাস্তা, মোট 3টে রাস্তা দিয়ে এখানে মানুষ আসতো। সারা বৎসরের তার প্রয়োজনীয় সব জিনিস এখানে মেলায় পাওয়া যেত। সোনা দানা থেকে আরম্ভ করে ভুসিমাল, ফটো তোলার, যারা যাত্রীরা আসতেন এখানে ফটো তুলতো, খুব আনন্দ উৎসব হতো এখানটায়। তো এই মেলাটা বর্তমানে এখন আজকে এই যে শিবরাত্রি 13 তারিখ, আজকে এই শিবরাত্রি উপলক্ষে মেলাটা শুরু হয়। যেটা আগে পৌষ সংক্রান্তিতে ছিল, এখন শিবরাত্রি থেকে 15 দিন যাবৎ এই মেলাটি হয়। এছাড়াও আরও দুটো বড় ধরনের প্রোগ্রাম হয়, যেটা হচ্ছে আপনি পৌষ সংক্রান্তির কথা বললাম, যেটা মকর সংক্রান্তি বলা হয়, সেদিনও একটা মেলা হয়। প্রচুর মানুষরা এখানে আসেন, এখানে স্নান করেন, পুজো দেন, মেলায় আনন্দ করেন। আর আরেকটি হয় আগামী চৈত্র মাসে, যখন আমাদের চড়কের আগের দিন নীল পুজো যেদিন, সেদিনও আমাদের এখানে রাত্রি 12টা-1টা থেকে মেয়েরা লাইন দিয়ে দেয় যে গরমের সময়, যাতে ভোরবেলায় তাড়াতাড়ি জল ঢেলে যেতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয়, যারা একটাই হয়তো লাইন দিয়েছে তারা হয়তো ভোরে জল ঢেলে দিল, কিন্তু পরবর্তীকালে যারা আসে সেই লাইনটা কিন্তু অন্তত 4টে অবধি সেই রকম লাইন থাকে, তারপরে আস্তে আস্তে কমে। তো এইরকম 3টে একটা প্রোগ্রাম আমাদের আনুষ্ঠানিকভাবে হয়। এছাড়াও আমাদের ওই কি বলে শ্রাবণী পূর্ণিমা, শ্রাবণী পূর্ণিমার সময় বহু মানুষেরা বাঁকে করে এখানে জল নিতে আসে। তো এই রকম প্রোগ্রাম এখানে হয়। আজকে যেমন শিবরাত্রি আপনি দেখছেন, আমাদের 9:42-এর পর থেকেই যেহেতু চতুর্দশী পেয়ে গেছে, সেই জন্য বাত্রীরা আসছেন, স্নান করছেন, পুজো দিচ্ছেন। এবং সন্ধ্যে থেকে এখানে আপনি ঠেলে সাজাতে পারবেন না, এত ভক্ত মহিলারা আসবেন। তারা এখানে রাত্রি উদযাপন করবেন। 4 প্রহরে, প্রথম প্রহরে মানে কী বলে দধি দিয়ে, তারপরে দুধ দিয়ে, পরবর্তীকালে ঘি, এবং শেষ প্রহরে মধু দিয়ে বাবাকে স্নান করান এবং পুজো দেন। যে যার মনের ইচ্ছা এখানে পূর্ণ হয়। সবচেয়ে বড় কথা, যেসব মেয়েদের বাচ্চা হয় না, ডাক্তারও তাদেরকে বলে দিয়েছে এখানে আপনার আর বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই। এরকম কিছু কিছু নজির আছে, আপনাকে আমি ফোন নাম্বার দিয়ে দিতে পারি, আপনি তাদের সঙ্গে কথা বলে দেখতে পারেন। তারা এখানে এসে আমাদের যা বাবার নিয়ম কানুন আছে সেইটা বলার পর, স্নান করার পরে তাদের কিন্তু অনেকের বাচ্চা, অনেকেরই বেশিরভাগেরই বাচ্চা হয়ে গেছে। এমনকি যাদের মেয়ে হয়ে গেছে, পরপর মেয়ে, এখানে এসে পুত্র সন্তান কামনা করার পরেও তাদের পুত্র সন্তান হয়ে গেছে। এখনই আপনি যদি মন্দিরে ঢুকে যান, আপনি ঢোকার মুখেই ডান দিকে দেখবেন বিষ্ণু পদ পণ্ডিত বলে দেয়া আছে। ওই বিষ্ণুবাবুর ওখানে নাম, ঠিকানা সব কিছু দেওয়া আছে, ফোন নম্বরও আছে, আপনি ফোন করে দিতে পারেন। তারা 3 ভাই, কোনো ভাইয়েরই মানে কোনো ছেলে ছিল না। নিজের 2টো বৌমা, তাদেরও সবারই মেয়ে। তাদের বংশরক্ষার জন্য পণ্ডিত ফ্যামিলিতে কেউ ছিল না। এখানে বাবার কাছে এসে অনেক কাঁদা কাটা করে মানত করে গেছিলেন ওই বিষ্ণুবাবু। এবং আশ্চর্যের বিষয়, আমাদের নিয়ম অনুযায়ী ওরা তার বৌমারা পালন করেছিলেন। 2টি বৌমারই 2টিই নাকি আবার হয়ে গেছে।
আপনি ওখানে প্রমাণ দেখবেন যে উনি যে পাথরটি প্রথমে দান করে গিয়েছিলেন সেখানে কিন্তু নাতিদের নাম ছিল না। বর্তমানে আবার তলাতে দুজন নাতির নাম আবার উনি খোদাই পরবর্তীকালে করে দিয়ে গেছেন। শঙ্খবিদ রেস আমার মুখস্থ হয়ে গেছে। তো এইরকম নজির এখানে আছে বাবা। আর এখানে আমাদের প্রাচীন যদি নিদর্শন বলেন এই যে সিদ্ধকুণ্ড, আরেকটি নজির আপনাকে আমি দেখাবো যে ওখানে অনবরত একটা মৌচাক, যতদিন বাবার মন্দির ততদিন কিন্তু এই মৌচাকটি মন্দিরের কোন ভেতরে কোথায় একটা আছে আমরা জানি না, ওই যে একটা সামান্য ফোকর আছে ওটা দিয়ে দেখবেন অনবরত মৌমাছি বেরোচ্ছে। আপনাকে একটু পরেই দেখাবো। আমরা যখন মন্দিরটা প্লাস্টার করি লেবাররা ভয় পাচ্ছিল যে প্লাস্টারটা চুনসুরকিটা যখন ছাড়াতে যাব যদি ওই মৌমাছি আমাদেরকে দংশন করে। আমরা বলেছিলাম বাবা তোর এখানে স্নান করবি, নতুন জামা কাপড় মানে কাপড় অথবা গামছা পরে তোরা কাজ কর, দেখবি তোদের কিচ্ছু হবে না। আশ্চর্যের বিষয় একটা মৌমাছি কিন্তু কাকু দংশন করে। তো সেটা আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি। এখন যে প্রাচীর দেখছেন আগে পুরানো প্রাচীর ছিল, ভেঙে গেছে। সে প্রাচীরটা অবশ্য পরবর্তীকালে তখন চ্যাপ্টা চ্যাপ্টা সরু সরু পাথর ছিল, মানে ইট ছিল, আপনি এখনও দেখবেন সে খণ্ডগুলো আছে। পরবর্তীকালে আমরা কিন্তু এই প্রাচীরটা তৈরি করেছি এবং অত্যন্ত গর্বের সঙ্গে এটা বলতে পারি। আমরা যখন 22-24 বছর, আজ আমার 65-66 হয়ে গেল বয়স, ততদিন থেকে আজকে যে দান এবং দক্ষিণাগুলো পড়ে যেগুলো আদায় হচ্ছে দেখবেন স্লিপ লিখে, প্রত্যেকটা আমরা কালেকশন করি এবং এখানকার পুরোহিত তার নেন না, প্রত্যেকটা কালেকশন করে জমা হয় এবং মন্দির উন্নয়নের কাজে এটা ব্যয়িত হয়। এটা কিন্তু আমাদের একটা বিশেষত্ব বলতে পারে। তো সে আজকে যত উন্নতির কাজ দেখছেন, এই যে প্রাচীর প্লাস্টার করা, মন্দিরে রং দেওয়া এবং প্রাচীর করা, তখন এখানে বর্ষার সময় মানুষের দাঁড়ানোর জায়গা থাকতো না। আমরা দুটো সামনের গেটে ঢোকার মুখে দুটো আমরা ঘর করেছি যেখানে মানুষ বর্ষার সময় আশ্রয় নিতে পারে। মেয়েরা যখন স্নান করতো ঘেরার কোনো ব্যবস্থা ছিল না, আমরা এই আপনি যেখানে দাঁড়িয়ে কথা বলছেন তার পেছনেই দেখবেন আমরা মেয়েদের কাপড় ছাড়ার আমরা জায়গা করে দিয়েছি। তো এই রকম টুকটুক করে আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের আর মন্দিরের এই যে পুকুর দেখছেন, এটা একটা বলা উচিত ছিল। এটা আমার দাদু, হ্যাঁ দেখুন এই মন্দিরের পুকুরের যে মাঝখানটা দেখছেন, এই পুকুরের মাঝখানে ওই যে সাদা মতো কিছু একটা ভেসে আছে দেখছেন, ওই জায়গাটায় একটা বিশাল আকৃতির শিবলিঙ্গ রয়েছে। সেই শিবলিঙ্গটা যখন আমরা পুকুর সংস্কার করি, সেই সংস্কার করার পর প্রথমে কোদালে হয়েছিল, পাথর যখন একটা লেগে যায় কোদালে, তখন লেবাররা বলে কি আছে এর ভেতরে। যখন খুলে দেখে যে একটা চাথালের মতো রয়ে গেছে, সেটা কিন্তু বরফি টাইপের পাথর দিয়ে ওইটাকে গাঁথা হয়েছে। ওরা ভেবেছে যে ওর মধ্যে হয়তো কিছু ধনরত্ন থাকতে পারে। সেই পাথরটা যখন খুলে দেওয়া হয়, তারপরেও দেখেন ওইটা পাথর। আমরা তারপরে খবর পাওয়ার পর এসে ওটাকে আমরা বাধা দেই যে ওটা তোমরা ওই এলাকার মাটিটা আর খোলো না। পরবর্তীকালে জিসিপি দিয়ে আমরা পুরুষটা সংস্কার করেছি, ওই জায়গাটা কেবল আমরা ফাঁক রেখেছি। ওটা একটা শিবলিঙ্গ। এবার বলবেন ওটা শিবলিঙ্গ কীরকম? শিবলিঙ্গ মানে তার গায়ে সাপ জড়ানো, ওর গায়ে কিন্তু পাথরের সাপ জড়ানো রয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা এক সাইডে প্রথমটা শক্ত মাটি ছিল, পরবর্তীকালে একেবারে খুব সুন্দর পাঁক মাটি, যেটা হাত দিয়ে কাটা হচ্ছিল। একটা লেবারকে আমরা স্নান করিয়ে একদম মন্দিরে সোজাসুজি আমি বলি বাবা ওইখানটা একটু খুঁড়ে ঢুকতো, একটা আমরা দেখার দরকার আছে জিনিসটা কি। উনি যখন প্রায় এক মানুষের ওপর, যখন প্রায় 6 ফুট মতো যখন ঢুকে গেছেন, আস্তে আস্তে জলে ভরে যাচ্ছিল। তো তার তলায় একটি পাথর দেখা যায়, যে পাথরটা ওই শক্তি, যে বাবার ভেতরে ঢুকবেন প্রদীপের মতো, যেখানেই লিঙ্গ থাকবে সেখানেই কিন্তু শক্তি ছাড়া লিঙ্গ হয় না। যেহেতু ওটা শিবলিঙ্গ, তার সামনে শক্তি এবং লিঙ্গের গায়ে সাপ জড়ানো। তো যেটা এখনও আছে প্রায় 8-9 ফুট এবং উপরেও ভেঙে গেছে প্রায় 7-8 ফুট। তাহলে এইরকম একটি বিশাল শিবলিঙ্গ, ওটা জলটা আরেকটু মরে গেলে আপনি দেখতে পেতেন। যাই হোক, ওইখানে একটি শিবলিঙ্গ আছে। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে ওই শিবলিঙ্গটাকে আবার পূর্ব আকৃতিতে ফিরিয়ে এনে যাতে সারা বছর পুজো দেওয়া যায়, তার জন্য এই প্রাচীর থেকে ওখানে একটা যদি পাকার রাস্তা করে দেওয়া হয়, যেটা একটা রেলিং দিয়ে ঘেরা থাকবে এবং ওই লিঙ্গের ওপর ছোট্ট আকারের একটি মন্দির, হ্যাঁ, এটা একটা প্রাকৃতিক খুব সৌন্দর্য দৃশ্য হবে। তো এইরকম একটা প্রাচীন ভারতবর্ষের একটা নিদর্শন আমাদের এই মন্দির, হ্যাঁ, অনেক প্রাচীন মন্দির। আমাদের একটা অনুরোধ বা দাবিও বলতে পারেন, সরকার যদি এই মন্দিরটাকে ট্রাস্টির আন্ডারে করে
মন্দিরের ডেভেলপমেন্টের দিকে নজর দেন, তাহলে এই মন্দিরের আরও অনেক উন্নতি আমরা দেখতে পাবো, এটা আমাদের দাবি। আর সর্বোপরি আরেকটা বলে রাখি যে আমাদের মন্দিরের উত্তর সাইডে একটা পুরানো মসজিদ রয়েছে। আমরা একটা সংখ্যালঘু এলাকার মধ্যে বসবাস করছি, অনেক সংখ্যালঘু চারধারী বসবাস করেন। ওদেরও একটা বিশ্বাস আছে যে এই মন্দিরটা, আমরা আপনাকে একটা বই থেকে বললাম, আবার লোকপ্রবাদে এটা প্রচারিত যে রাজা বিশ্বকর্মা এক রাত্রিতেই নাকি এই মন্দিরটা তৈরি করেছিলেন, এবং ওই সংখ্যালঘুদেরও বিশ্বাস যেই সময় এই মন্দিরটি তৈরি হয় সেই সময় নাকি ওনাদের ওই মসজিদটি তৈরি হয়েছে, এটা ওনাদেরও বিশ্বাস। যাই হোক, আমরা যেটুকু আপনাকে বললাম মন্দির সম্পর্কে, এর যদি নজির আপনি আরও একটু দেখেন, তাহলে আপনি আরও যদি এইসব যে ঘটনাগুলো, তালপাতার পুঁথি যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে সেখানে আপনি পাবেন। আর এটা যে 1297 মানে মুঘলদের অনেক আগে, তার প্রমাণ আমাদের যে রাজা বাবর ছিলেন, আকবর ছিলেন, আকবরের রাজস্ব সচিব ছিলেন টোডরমল। এটা ইতিহাসের বই থেকে আমরা তখন আমাদের ইতিহাসে শর্ট কোশ্চেনে পড়তো আকবরের রাজস্ব সচিব কে ছিলেন, টোডরমল। সেই টোডরমলের যে রাজস্ব বিভাগ, যেখান থেকে ট্যাক্স আদায় হতো, কর আদায় হতো, কেদার পরগনা থেকে কিন্তু দিল্লিতে কর যেত। এ থেকে প্রমাণ হয় যে আমরা যে কেদার পরগনা, এটা কেদার পরগনার আন্ডারে মন্দিরটি, এর থেকে কর যেত বলেই এটার পরগনার সৃষ্টি কিন্তু মুঘলদের অনেক আগে, এ থেকে প্রমাণিত হয়। আর আপনি বঙ্কিমচন্দ্রের যদি জঙ্গলগড় এই উপন্যাসটা পড়েন, সেখানে এই উপন্যাসের একটা ছোট্ট অংশে এই কেদার মন্দিরের উল্লেখ রয়েছে। যাই হোক, আমরা ছোট অবস্থা থেকে এখনও অবধি প্রায় 65 বছর হয়ে গেল বাবার হাত থেকে যখন আমরা মন্দিরের দায়িত্ব পাই। এবার আমাদের ইতিহাস বলি, ওই রাজা বীর সিংহ যখন উড়িষ্যা থেকে চলে এসেছিলেন, তখন 11 জন পুরোহিত এই মন্দিরের সেবায়েতের জন্য এখানে এনেছিলেন। তো তারা বংশ পরম্পরায় আমরা পরস্পর পুজো করে যাচ্ছি। আমরা এখানে এসেছি, আমি চণ্ডীচরণ মহাপাত্র, আমরা অ্যাকচুয়াল উৎকল। আমাদের পূর্বপুরুষ, আমার বাবা, তার বাবা, যেসব আমরা প্রায় 7 পুরুষ এখানে বসবাস করছি। আমাদেরও আগের বসবাস ছিল উড়িষ্যাতে। স্বাভাবিক কারণে আমরা বংশ পরম্পরায় এইসব কাজগুলো করে যাচ্ছি। আমরা সরকারের কাছে বা সাধারণ মানুষ আমাদের পাশে আছেন। কেন আজকে আপনি ওই যে মাইকে প্রচার হচ্ছে, বহু দাতারা নাম লেখান এবং তাদের ক্ষমতা অনুযায়ী দান দিয়ে যান, এবং সততার সঙ্গে সেই দানগুলোকে আমরা কালেকশন করি, দক্ষিণাগুলোকে কারেকশন করে এই মন্দিরে ডেভেলপমেন্ট কাজ করি। যাই হোক, মন্দিরের ইতিহাস বিশাল। আমার যতটুকু জ্ঞান, যেটুকু আমি বই পড়ে পেরেছি বা লোক প্রবাদ হিসাবে আমি দেখেছি, সেইটা আপনার কাছে বললাম। আর মন্দিরের আপনার ওই এটা মৌমাছিটা আপনাকে আমি দেখাবো। ওই আমি শিবলিঙ্গটা বললাম, এটা প্রাচীন নিদর্শন। মেন হচ্ছে ভুড়ভুড়ি কেদার, ওইখানে আপনি দেখবেন যে ওখানে অনবরত ভুড়ভুড় হচ্ছে। বর্ষার সময় যদি আসেন, আমি দাঁড়িয়ে আপনাকে দেখাবো। এখনও দেখা যাবে, কিন্তু একটু সময় লাগবে, বুঝতে পারছেন। আর আপনাকে ওই মৌচাকটা দেখিয়ে দিচ্ছি, আসুন ওইটা আপনি দেখে নেন। আপনাকে যে মৌচাকের কথা বলেছিলাম, এই দেখুন যে ছোট্ট ছিদ্র, ওই দেখুন আপনি ওটা একটু ধরে রাখলে ওই যে মৌমাছি অনবরত বেরোচ্ছে আবার ঢুকছে। ওই মৌচাক একটা ভেতরে রয়েছে, পতিত আছে। ওর মধু বাবার যে বাসুকি নাগ, যার কণ্ঠভূষণ বাবার, সেই বাসুকি নাগ ওই মধু ভক্ষণ করে। আর এটা হচ্ছে প্রাচীন আরেকটি নিদর্শন। আরেকটা ব্যাপার, মন্দিরের যে মেইন চূড়ো দেখছেন, এই চূড়োতে কোনোদিন কিন্তু পাখি বসে না। এটা একটা আমাদের একটা নিদর্শন। আর পরবর্তীকালে এইসব যে ফুল গাছ দেখছেন, এই যে রাস্তা দেখছেন, এগুলো আমরা পরবর্তীকালে আমরা করেছি। এটা হচ্ছে মন্দিরের মোটামুটি একটা ইতিহাস। আর আপনি ঘুরে এবার চারধারের যারা দর্শনার্থী আছেন, ওনাদেরও সাক্ষাৎ আপনি নিতে পারেন যে তারা কেন আসে এবং তাদের মনের কি ইচ্ছা পূরণ হয়েছে কিনা। এরকম নজির হাজারো রয়েছে। ধন্যবাদ। তোমাদেরকে পুজো দেখালাম, কেমন কি চলছে, সকাল থেকে ভালোই ভিড় হয়েছে। তার সাথে কিন্তু মন্দিরের ইতিহাস সম্বন্ধেও জানালাম। চলে এসেছি মেলা প্রাঙ্গণে, কী মেলায় দোকান বসেছে সেগুলো ঘুরে দেখাবো। আজ থেকে 15 দিন পর্যন্ত কিন্তু এই মেলা চলবে। তো চলো কী দোকান রয়েছে এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিই। ঢোকার সাথে এখানে কিন্তু সব বাসনপত্রের দোকান রয়েছে, তার সাথে খেলনার দোকান। আর যেহেতু দিনের বেলা তেমন লাইট ফাইট নেই, লোকজনও খুব ফাঁকা। যত বেলা বাড়বে তত কিন্তু ভিড় বেড়ে চলবে এখানে। রাইডসের জন্য একদম এই কোণের দিকে রয়েছে রাইডস, দেখতে পাচ্ছ, বাচ্চাদের বড়দের সব রকম রাইডস কিন্তু রয়েছে।
তার সাথে নানান রকম খাবারের স্টল থেকে শুরু করে রেস্টুরেন্ট, জামা কাপড়, ব্যাগপত্র, খেলনা সব রকম দোকান কিন্তু বসেছে। এদিকে অনেক দোকানের এখনও বসছে, কাজ চলছে এখনও। তোমাদের সাথে কিন্তু এই ঐতিহ্যবাহী কেদার মেলার সম্পূর্ণ ইতিহাস তুলে ধরলাম, তার সাথে ঘুরিয়েও দেখালাম এবং মেলাও ঘুরিয়ে দেখালাম। যেমনভাবে উনি বললেন সেরকম হয়তো এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে তোমরা এর আগে কোথাও জানো না। তো চলো আজকে ভিডিওটা বেশি বড় আর করবো না। সবাইকে শুভ মহাশিবরাত্রি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।